মঞ্চে আছেন আমাদের পার্টির সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক প্রয়াত কমরেড শামসুল হকের অনুজ, তার পুত্র, এবং এখানে উপস্থিত আছেন আমাদের পার্টির রাজ্য কমিটি এবং আরও বিভিন্ন স্তরের কমরেড সদস্যগণ, পার্টি দরদি এবং বন্ধুগণ। আমি প্রথমেই আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে আমাদের সহযোদ্ধা পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড শামসুল হকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার পরিবার পরিজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে দু চারটা কথা বলার চেষ্টা করছি। প্রয়াত ব্যক্তির এরকম স্মরণ সভা বিভিন্ন ব্যক্তি বা সংগঠন নানা উদ্দেশ্যে স্মরণ সভার আয়োজন করে। আমরা কমিউনিস্টরা আমাদের সহযোদ্ধা বা প্রয়াত ব্যক্তি স্মরণ করি। আমরা আমাদের ভবিষ্যৎকে সেই প্রয়াত ব্যক্তির তার যে সারা জীবনের কাজ তা থেকে শিক্ষা নিয়ে অনুকরণীয় দিক, এটাকে কিভাবে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি সেটাকে সামনে রেখে আমরা আরো এগিয়ে যেতে পারি। এখানে শুনেছেন কমরেড রতন সাহার কাছ থেকে কিভাবে কমরেড শামসুল হক সোনামুড়ার একটা সাধারণ গ্রামে জন্মেছেন, একটা কৃষক পরিবারে। গোটা সোনামুড়ার মানুষের হৃদয়ের মণি হয়ে উঠতে পেরেছিলেন। ব্যক্তিগত জীবনে তার সাথে পার্টি রাজ্য কমিটির সদস্য হিসেবে তাকে পেলেও বিগত প্রায় 2 দশক বা তার আগে থেকে এমনিতে পরিচয়, কিন্তু তার কাজের সাথে সেরকম ভাবে খুব গভীরভাবে আমার সেরকম পরিচিতি নেই। কিন্তু কৃষক আন্দোলনে, কৃষক সভাতে, রাজ্য কমিটিতে এবং তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে আসার পর মাত্র অল্প কদিনে তাকে খুব কাছ থেকে দেখার আমার সুযোগ হয়েছে। খুব বেশি কথা বলতেন না, কিন্তু যা বলতেন একেবারে সুচিন্তিত এবং যে বিষয়ে আলোচনা সে বিষয়ে সেরকম ভাবে দাগ ফেলতে পারে, সেরকম ভাবে তার এই মুহূর্তের জন্য, সময়ের জন্য প্রয়োজন, সেভাবেই এটা কৃষক আন্দোলন বিষয়ে হোক, বাস্তুতিক যে কোনো বিষয়ে তিনি অল্প কথায় খুব সুন্দরভাবে বলতে পারেন। এবং যেটা বলেছি যে বিধায়ক হিসাবে মাত্র 2টি অধিবেশনে কথা বলা উচিত হওয়ার সুযোগ হয়েছে বা এই বিধানসভাতে একসাথে তার সাথে কাজ করার সুযোগ হয়েছে। আপনারা জানেন আমাদের দেশের আইনসভা কি, বিধানসভা কি, লোকসভা, রাজ্যসভা, তার বর্তমান বাতাবরণ কি। বর্তমান শাসক দল সেখানে বিরোধীদের কণ্ঠস্বর অর্থাৎ জনগণের কণ্ঠস্বরকে কিভাবে রুদ্ধ করা যায়, আগাগোড়া
সেই চেষ্টা সেরকম বাতাবরণ থাকে। বর্তমান সময়তে ত্রিপুরা বিধানসভা অবস্থাও তাই। সর্বশেষ বিধানসভা গেল, শুরু থেকেই এভাবেই বিরোধী পক্ষের কথা বলতে না দেওয়া। সর্বশেষ অধিবেশন গেল, বাজেট অধিবেশন। সেখানে আমরা সিপিআইএম এর বিধায়করা যে বিভিন্ন বিষয়ে কে কোন বিষয়ে কথা বলবেন আমরা ঠিক করে নিয়েছি। কমরেড শামসুক হক যেহেতু কৃষক আন্দোলন থেকে এসেছেন, তিনি কৃষির উপরে, কৃষকদের উপর কথা বলবেন। যথারীতি তার দাঁড়াবার আগে থেকেই কিভাবে ওনাকে থামিয়ে দেওয়া যায় বা নানাভাবে কটূক্তি করে ওনাকে দুর্বল করে দেওয়ার যে চেষ্টা ছিল, তিনি শান্ত শিষ্টভাবে দাঁড়িয়েছেন, কথা বলছেন। যারা গন্ডগোল করছিলেন কৃষির উপর, কৃষি বাজেটের উপরে, বলছে আমি কৃষক, তো আপনাদের থেকে তো আমি বেশি জানি। এবং খুব অল্প কথায় এত ক্ষুরধার, মাত্র অল্প সময়ের মধ্যে শুধু তার বিধানসভা কেন্দ্র না, গোটা ত্রিপুরা রাজ্যের বর্তমান কৃষির চেহারা, কৃষকদের সংকট এবং সার্বিকভাবে এই রাজ্যের মধ্যে সমাজে মানুষের বক্তব্য তিনি তুলে ধরেছেন। এই হল তার কথা বলার বা অডিয়েন্সকে কথার মধ্য দিয়ে, যুক্তির যে ক্ষুরধার যুক্তির মধ্য দিয়ে চুপ করে দেওয়ার ক্ষমতা। তিনি কিভাবে এটা অর্জন করলেন আপনারা শুনেছেন। রাজনৈতিক জীবনে সেখান থেকে এই সংসদীয় যে কার্যকলাপ যে শুরু হলো, পঞ্চায়েতের প্রধান হয়েছেন, পঞ্চায়েত সমিতির মেম্বার, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান হয়েছেন, তারপর জেলা পরিষদ এবং সর্বশেষ বিধানসভা। তো এদিক থেকে শুধু সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষ, মানে অংশের মানুষ বা শ্রমজীবী অংশের মানুষের তার প্রতিনিধিত্ব করা না। বর্তমান সময়েতে আমাদের দেশের যে রাজনীতি, সেখানে যে সংসদীয় যুগ বা সংসদীয় ব্যবস্থাপনায় কিভাবে ব্যক্তি এবং মানুষকে অন্যদিকে দাবিত করে, কখনো কখনো ভুল দিকে ঠেলে দেয়, সেদিক থেকে কমরেড শামসুল হক একটা উজ্জ্বল একটা উদাহরণ। প্রধান ছিলেন, আরো জনপ্রিয় হয়েছেন, পঞ্চায়েত সমিতিতে গেছেন, সেখানে কাজ করে আরো জনপ্রিয় হয়েছেন, জেলা পরিষদে আরো জনপ্রিয় হয়েছেন। যে সংসদীয় রাজনীতিতে গেলেই সবাই সেখানে তার বিচ্যুতি হতে হবে সেখানে কথা নেই, সেখানে দাঁড়িয়েও পার্টির আদর্শ, পার্টির লক্ষ্য এবং মানুষের কাছে কিভাবে সেই রাজনীতি নিয়ে যাওয়ার এবং মানুষের উপকার করার, সে উদাহরণ তিনি রেখে গেছেন। আরেকটা দিক, এটাও রতনবাবু বলেছেন, যে আমরা রাজনীতি করি, অনেকে হয়তো আমরা মনে করি এটা, অর্থাৎ কনসাসলি, সচেতনভাবে করি, আমি বলি না। শুধু রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক স্লোগান, এগুলো নিয়েই শুধু থাকবো, এগুলো নিয়েই শুধু জনগণের কাছে যাব, এইভাবে জনগণকে সংগঠিত করব। কিন্তু এইভাবে হয় না। সমাজটা শুধু রাজনীতির জন্য তৈরি না। এই সমাজে
নানা অংশের মানুষ আছে এই সমাজ ব্যবস্থায় তাদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, এমনকি ধর্মীয় সেই ধর্মের গোড়ামির ভিতরে না প্রবেশ করে তার সাথে থাকতে না পারলে সেই মানুষের সাথে সম্পৃক্ত হওয়া যায় না। কমরেড শামসুল হকের জীবনের মধ্য দিয়েও সে উদাহরণ তিনি রেখে গেছেন। সুনামরা পা দিলে বোঝা যায় শামসুল হলের জনপ্রিয়তা কি। আপনারা শুনেছেন তারা বলেন এই যে প্রয়াত ব্যক্তিকে শেষ বিদায় নামাজি জানাজা না কি জানি বলে, হ্যাঁ, জানাজা, স্কুলের বিরাট মাঠ, সেখানে ভর্তি হয়ে গেছে এত মানুষ। এটা শুধু এমএলএ হওয়ার জন্য না, যে তার রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, সমস্ত ক্ষেত্রেতে নিঃস্বার্থভাবে এগিয়ে যাওয়ার কারণে মানুষের সে ভালোবাসা, সম্ভ্রম তিনি পেয়েছেন। তো আজকের দিনে একটা যখন কঠিন সময়ে আমরা অতিবাহিত করছি, আমাদের কাছে এটা বিশাল একটা উদাহরণ বা শিক্ষার জিনিস তিনি দিয়ে গেছেন। আমরা সবাই বলছি খুব কঠিন, আমাদের শত্রুরা নানাভাবে আমাদেরকে একেবারে কুণ্ঠাসা করে, ঘরে ঢুকিয়ে আমাদেরকে একেবারে সীমাবদ্ধ করে রাখার চেষ্টা করছে। হ্যাঁ, ঠিক, দেশের বর্তমান রাজনীতিটাই এরকম হয়ে গেছে। কিন্তু এটাকে ভেদ করার জন্য শুধু রাজনৈতিক স্লোগান না, সামাজিক এই বিভিন্ন ক্ষেত্রগুলোতে যদি আমরা ঠিক সেরকম ভাবে নিজেদেরকে খুলে ধরতে পারি, তাহলে এই প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়েও সেখানে ক্ষেত্র পাওয়া, জায়গা তৈরি করা অসম্ভব কিছু না। আমি গতকাল কুলুবাড়িতে, তার বাড়িতে গিয়েছিলাম। এর আগে তিনি জীবিত থাকাকালে আমি কোনদিন যাইনি, কুলুবাড়িতে গেছি কিন্তু বাড়িতে যাইনি কখনো। যখন সন্ধ্যার সময় গেছি তখনও শত শত মানুষ এসেছেন এবং বলছেন যে না, আমাদের এলাকা সেই 88 থেকে 92 শীষ দুর্দিনে এবং এবার 18-র পরও এবং এই যে 23 নির্বাচনের পরেও সারা রাজ্যের মধ্যে যে ঘটনাগুলি হয়েছে, সোনামুড়াতেও এরকম শত শত মানুষ অল্প কিছুদের জন্য হলেও তারা তাদের স্থানচ্যুত হয়েছেন। প্রায় 500-600 মানুষকে তাদের সেই পাড়াতে, সেই এলাকাতে, হয়তোবা সেই গ্রামেই সবাই না, আর অন্য জায়গাতেও আছে, সবাই সাহায্য করেছেন এবং সেখানে নিরাপদে রেখে অবস্থা ঠিক হওয়ার পর সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তো আমাদের কাছে এটাও শিক্ষণীয়। কেন এরকম ভাবে আমরা যেই যেখানে কাজ করি সর্বত্র এরকম ক্ষেত্র তৈরি করতে পারছি না? এরকম ক্ষেত্র আপনা আপনি তৈরি হয় না বা কোনো ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে হয় না, তার কাজ থাকতে হয়। রাজনৈতিক কর্মসূচিতে, সামাজিক কর্মসূচিতে, পারিবারিক যে সুবিধা অসুবিধার দিক থেকে যদি সেইভাবেই আমরা যদি দেখতে পারি, তাহলে খুব ডাকাবুকু না হয়ে নীরবে কাজ করেও এরকম জনপ্রিয়তা অর্জন করা যায় এবং যে উদ্দেশ্যে, যে লক্ষ্যে আমাদের পার্টি সমাজ পরিবর্তনের, সেই লক্ষ্যেও পৌঁছার জন্য তার রাস্তা তৈরি করা সম্ভব। কাজী কমরেড শামসুল হককে তার জীবনের সেই শিক্ষা থেকে আমরা তো তাকে ফিরে পাবো না, তাকে তার সে কাজ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী দিন ত্রিপুরা রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কিভাবে সেখান থেকে আমরা বেরিয়ে আসব, সেই পথকে বের করে
আমরা তাকে স্মরণ করব। আমি আবারও কমরেড শামসুল হকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, তার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। কমরেড শামসুল হক অমর রহে। মোল্লা, কমরেড জিতেন চৌধুরী, রতন সাহা, আমাদের প্রয়াত কমরেডের কনিষ্ঠ ভ্রাতা এবং তার পুত্র যারা মঞ্চে আসীন আছেন, আপনারা যারা সমবেত হয়েছেন, আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। কমরেড শামসুল হকের স্মৃতির প্রতি আন্তরিক গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এবং বিশেষ করে সোনামুড়ার পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পার্টির যারা সদস্য দরদি, যাদের মধ্যে কমরেড শামসুল হক কাজ করে শামসুল হক হয়েছেন, তারা হারিয়েছেন তাকে। একটা শূন্যতা তৈরি হয়েছে। তারা খানিকটা তো বিমর্ষ হবেনি। আমি তাদের প্রতিও শোকের অংশীদার, তাদের মতো আমিও এই অভিব্যক্তি আমি ব্যক্ত করছি। সময় আমি বেশি নেব না। আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, এই শুধু সোনামুড়া, ত্রিপুরা বা ভারতবর্ষের কথা বলছি না, সারা পৃথিবীতে মার্ক্সবাদ লেনিনবাদকে পাথেয় করে আন্তরিকতার সাথে যারা আমরা কমিউনিস্ট পার্টি করি, আমাদের লক্ষ্য তো একটাই, আধুনিক পুঁজিবাদী ব্যবস্থায় যেটা শোষণকে ভিত্তি করে চলছে, সমাজের ৭৫ থেকে ৮৫% মানুষকে নিংড়ে নিচ্ছে ১০ থেকে ১৫% মানুষের স্বার্থ রক্ষা করার জন্য রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে। এর থেকে বেরিয়ে আসতে গেলে পর শোষকদের, যারা রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ করছে, ব্যবহার করছে, নিজেদের পুঁজির পাহাড়কে পর্বতে পরিণত করছে, তাদেরকে উচ্ছেদ না করে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ ব্যবস্থার পতন না করতে পারলে পর এই যে মানুষগুলো নিঃস্ব হয়ে যাচ্ছেন, তাদেরকে মুক্ত করা যাবে না। এই লক্ষ্য নিয়েই আমরা কমিউনিস্টরা কাজ করছি। কাজ বলুন, খাদ্য বলুন, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, মাথা গুঁজবার জায়গা বলুন, অসুস্থ হলে পরে চিকিৎসার প্রশ্ন বলুন, লজ্জা নিবারণের কাপড় বলুন, এই তো পুঁজিবাদী ব্যবস্থায়, সেটা আমেরিকা থেকে শুরু করে আমাদের ভারতবর্ষ, কোনো জায়গায় সাধারণ মানুষের এই সমস্যাগুলোর মীমাংসা নাই। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। কমরেড শামসুল হক এই আদর্শের টানে, এই আদর্শের আকর্ষণে অল্প সময়ের জন্য যুব আন্দোলন, তারপর মূলত কৃষক আন্দোলনের মধ্য দিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সান্নিধ্যে আসে।
1974 সাল। সালটা গুরুত্বপূর্ণ কেন বলছি, এই যে শুনছেন তার সংসদীয় রাজনীতির জীবন, লম্বা সময় হাত তোলা ভোটের পঞ্চায়েত থেকে শুরু করে শেষ পর্যন্ত বিধানসভার সদস্য। তখন কি, যখন তিনি পার্টির সদস্য হন, এরকম একটা পরিমণ্ডল ত্রিপুরায় তৈরি হতে যাচ্ছে, এটাকে তিনি অনুভব করতে পেরেছিলেন? বা আমরা এখানে যারা আছি, আমি আমার নিজেকে নিয়ে বলছি, আমরা কেউ কি এটা ভাবতে পেরেছিলাম তখন? শামসুল হকের পক্ষে কি এটা ভাবা সম্ভব ছিল? তাহলে মূল জিনিসটা কি? ব্যক্তিগত প্রশ্ন না, আমার অবস্থানটা কি? মূল প্রশ্ন হচ্ছে শোষণমুক্ত একটা সুন্দর স্বাস্থ্যকর সমাজ ব্যবস্থার পত্তন, যেটার জন্য কমিউনিস্টদের লড়াই। এই লড়াইয়ের মধ্য দিয়ে শামসুল হক হয়েছে। পুঁজিবাদী ব্যবস্থাকে ধ্বংস না করে শোষিত বঞ্চিত মানুষদেরকে শোষণ মুক্ত হওয়ার নিশ্চয়তা দেওয়া যাবে না। কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। শামসুল হক সর্বশেষে বিধায়ক হয়েছে। বিধায়ক হওয়ার পর তিনি মনে করেননি যে আমার কাজ শেষ, আমি তো বিধায়ক পর্যন্ত হলাম। তার চিন্তায়, চেতনায়, ভাবনায়, কাজে, কর্মসূচিতে ওই যে মূল লক্ষ্য, তার থেকে দূরে সরে যায়। ওটাকে ভাবনায় রেখেই কাজ করার চেষ্টা করেছে। তাই যেটা বলবো, এই শোষণ ভিত্তিক ব্যবস্থাটা ধ্বংস সাধনের মধ্য দিয়ে শোষিত মানুষদের স্বার্থ রক্ষা করতে পারে যে ব্যবস্থার কথা আমরা বলছি, সমাজতান্ত্রিক ব্যবস্থা, সেরকম একটা ব্যবস্থা পত্তনের যে সংগ্রাম, সেই সংগ্রামের প্রশ্নে কোনো সমঝোতা, কোনো সুযোগ সন্ধানী, কোনো সুবিধাবাদী, এমনকি কোনো সংসদীয় যে ঝোঁক, তার দ্বারা যাতে প্রকৃত অর্থেই যদি আমরা নিজেদেরকে কমিউনিস্ট মনে করি, আমরা যাতে আক্রান্ত না হই। কমরেড শামসুল কথা না, কাজের মধ্য দিয়ে এটা রেখে যাওয়ার চেষ্টা করেছে। তাকে যদি সত্যিই আমরা শ্রদ্ধা জানাতে চাই, স্মরণ করতে চাই, স্মরণে রাখতে চাই, মানুষ বেশি দিন কারোর কথা মনে রাখতে পারে না, কিন্তু কিছু কিছু মানুষের কথা মানুষ মনে রাখে। কাজে আমরা যদি কমরেড শামসুলকে মনেই রাখতে চাই, তাহলে এই যে মূল লক্ষ্যটা, শ্রেণীগত দৃষ্টিভঙ্গির ভিত্তিতে, মতাদর্শের ভিত্তিতে, কমিউনিস্ট মতাদর্শের ভিত্তিতে এই বিষয় সম্পর্কে সচেতন থেকে, আমরা বারবারই বলছি ত্রিপুরার কঠিন পরিস্থিতি, দেশের পরিস্থিতি কি ভালো নাকি? বাকি যে পুঁজিবাদী রাষ্ট্রগুলো আছে, আমেরিকার পরিস্থিতি ভালো নাকি? এটাই তো হবে। কাজে এটার তো বারবার অনুরণনের কোনো প্রশ্ন নাই। এটার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে আমাদের কাজ করতে হবে। কিন্তু লড়াইটা হচ্ছে এদেরকে উচ্ছেদ করা, পরিবর্তন আনা, শোষণমুক্ত ব্যবস্থার পত্তন করা। এই যে লড়াইটা ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে, শ্রমিক কৃষকের মৈত্রীর ভিত্তিতে সমস্ত হচ্ছে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষকে ঐক্যবদ্ধ করে যে লড়াইটা শামসুল করার চেষ্টা করেছেন, পার্টিরই সিদ্ধান্তের ভিত্তিতে, পার্টির নির্দেশকে বাস্তবায়িত করার লক্ষ্যকে সামনে রেখে আমাদের তো এই কাজটাই করতে হবে, আলাদা তো কোনো কাজ নাই। এই কাজের মধ্য দিয়ে ত্রিপুরাকে যেমন প্রবহমান পরিস্থিতিতে এই যে নূতন, আমি সংকট বলবো না, নূতন যে জটিলতা, এর থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। ত্রিপুরা আলাদা করে বেরিয়ে আসতে পারবে জাতীয় পরিস্থিতির মধ্যে যদি পরিবর্তন আনা যায়। তাহলে সেটার মধ্যে পরিবর্তন আনার লক্ষ্য নিয়েও আমরা কমিউনিস্টরা যে ভাবনা চিন্তা নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছি, সবটা ফলপ্রসূ
হবে কিনা ভবিষ্যৎ ঠিক করবে, কিন্তু প্রক্রিয়াটা চলছে। কাজেই সেদিক থেকে সর্বভারতীয় পরিস্থিতির সঙ্গে ত্রিপুরার পরিস্থিতিকে সংযুক্ত করে যে যেখানে আমরা আছি সেখানে যার যার একটা কাজের দায়িত্ব নির্ধারিত আছে, সেই দায়িত্ব সম্পর্কে সচেতন থেকে আমরা যদি মানুষের মধ্যে থেকে মানুষকে সাথে নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করি, তাহলে মূল লক্ষ্যে ধীরে ধীরে সময় লাগবে। আমাদের পথটা খুব লম্বা, শর্টকাট কিছু নাই। এটা যদি ভাবি আমরা, তাহলে ওই যেটা আমি উল্লেখ করার চেষ্টা করছিলাম, সুবিধাবাদ, এই সমাজ পরিবর্তনের সংগ্রামে সুবিধাবাদ কোনো সুযোগ নাই, শর্টকাট নাই। গাছে উঠতে গেলে গাছ যতই উঁচু হোক, এই ডালপালা বেয়েই তো উঠতে হবে, আপনি তো লাফিয়ে উঠতে পারবেন না। উঠতে গেলে তো হাত পা ভাঙবে, আর গাছে উঠাও তো শিখতে হবে। না হলে পরে কারোর কাঁধে চড়ে যদি উঠেন, সে যদি কাঁধ সরিয়ে নেয়, নামবেন কি করে? নামতে গিয়েই তো আপনার হাত পা ভাঙবে। কাজে এটা একটা প্রক্রিয়া, এটার মধ্য দিয়ে আমাদের কাজ করতে হবে, দুটো সমন্বয় সাধন করে এগোতে হবে। এটা যদি আমরা ঠিক ঠিক করতে পারি, তাহলেই তো আমার মনে হয় প্রকৃত অর্থে আন্তরিকভাবে শামসু এই সময় যাওয়ার কথা ছিল না, অসময়ে চলে গেল। তার অনুপস্থিতি সোনামুরা অনুভব করবে, কিন্তু এটাই তো জীবন, কোনো নিশ্চয়তা নেই কে কখন কাকে ছেড়ে দিয়ে আমরা চলে যাচ্ছি, চলে যাব। কিন্তু কথা থাকে, কাজ থাকে। শামসু তার কথা এবং কাজের মধ্য দিয়ে আমাদের মধ্যে আছেন, এবং তার যে ফেলে যাওয়া কাজ, অসম্পূর্ণ কাজ, আমাদের আগে বিরাট অংশের কমরেডরা এই কাজ রেখে গেছেন, তার মধ্যে শামসু যুক্ত হলেন। এই কাজ সম্পাদন করার জন্য আমাদের ভূমিকা নিতে হবে। তা যদি আমরা করতে পারি, তাহলেই শামসুর প্রতি যথার্থ শ্রদ্ধা এবং ভালোবাসা প্রদর্শন করা সম্ভব হবে। এই কয়েকটি কথা বলে আবার তার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি, তার পরিবার পরিজনদের প্রতি